আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের পাঠ্য বইয়ের 137 নম্বর পৃষ্ঠা যে উদাহরণ 1 এবং 138 নম্বর পৃষ্ঠার উদাহরণ 2, 137 নম্বর পৃষ্ঠাতে এটা উদাহরণ 2, অর্থাৎ উদাহরণ 1 আর 2 এর সমাধান দেখাবো। তো উদাহরণ 1 এর সমাধানটা খুব সহজ, এটা ছোট্ট একটা রেওয়ামিল দেওয়া আছে, বাট উদাহরণ 2টা একটু অ্যাডভান্স লেভেলের রেওয়ামিল, সেটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে এবং বোঝার রয়েছে অনেক কিছু। তো উদাহরণ একটা আগে কমপ্লিট করে নিই। কি বলা আছে দেখো, বলা আছে মামুন ট্রেডার্সের হিসাব বই হতে 2025 সালে 31 মার্চ তারিখে খতিয়ান উদ্বৃত্ত সমূহ ছিল। তাইলে প্রতিষ্ঠানের নাম হলো মামুন ট্রেডার্স, আর 2025 সালে 31 মার্চ তারিখে খতিয়ানের উদ্বৃত্ত সমূহ ছিল। কি ছিল? নগদান হিসাব। নগদান হিসাব হলো সম্পদ। এটা কি? সম্পদ। সম্পদ হলে ডেবিটে। মূলধন হিসাব, এটা হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হলো ক্রেডিট। সম্পদ আর ব্যয় হলো ডেবিট। আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। হ্যাঁ, এরপরে দেখো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব হলো আয়, আয় হলে ক্রেডিট। প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হলো চলতি সম্পদ। এটা কি সম্পদ? চলতি সম্পদ। সকল প্রকার সম্পত্তি ডেবিট, তাইলে এটাও ডেবিট। ক্রয় হিসাব, এটি হলো ব্যয়। এটা কি? মুনাফা জাতীয় ব্যয়, আর ব্যয় হলে ডেবিট হবে। বেতন খরচ হিসাব। বেতন খরচ হিসাব, ঠিক আছে, বেতন খরচ হিসাব এটাও ব্যয়, এটাও মুনাফা জাতীয় ব্যয়, এটা ডেবিটেই হবে। বাড়ি ভাড়া হিসাব। দেখো, বাড়ি ভাড়া প্রাপ্তি না প্রদান এটা কিন্তু উল্লেখ নাই, তাইলে প্রাপ্তি বা প্রদান এই ধরনের যদি কনফিউশন থাকে তাহলে সেটা প্রদানই মনে করতে হবে। হ্যাঁ, তাহলে এটাও ব্যয়। মজুরি খরচ হিসাব, এটাও ব্যয়। এটা তাইলে সম্পদ আর ব্যয়গুলা কোথায় যাবে? ডেবিট দিকে। আয় দায় এবং মালিকানা সত্ত্ব সেগুলো ক্রেডিটে যাবে। তাহলে দেখো, আমরা তো জানি মামুন ট্রেডার্সের রেওয়ামিল 31 মার্চ 2025, এটা টাইটেল দিতে হবে। আর খতিয়ানের রেওয়ামিলের নমুনা শক্ত আমরা জানি, ক্রমিক নং হিসেবে শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা এগুলো দিতে হয়। তাহলে একদম 1 নাম্বার ক্রমিক নংকে 1 2 3 4 5 সিরিয়াল দিয়ে দিব। 1 নম্বরে নগদান হিসাব আছে, নগদান হিসাব 1,19,000 টাকা ডেবিটে বসাবো। 2 নম্বরে মূলধন আছে, মূলধন 1 লাখ টাকা ক্রেডিটে বসাবো। 3 নম্বরে আছে বিক্রয়, 60,000 টাকা ক্রেডিটে বসাবো। 4 নম্বর আছে প্রাপ্য হিসাব, 4,000 টাকা, এটা ডেবিটে বসাবো। 9,000 টাকা ক্রয় হিসাব 20,000 টাকা, এটা 5 নম্বরে রয়েছে, এটা ডেবিটে বসাবো। বেতন খরচ হিসাব 3,000 টাকা রয়েছে, এটা ডেবিটে বসাবো। এরপরে দেখো বাড়ি ভাড়া হিসাব আছে 7,000 টাকা, এটাও ব্যয়, এটা ডেবিটে বসাবো। মজুরি খরচ আছে 2,000 টাকা, এটাও ব্যয়, এটা ডেবিটে বসাবো। ঠিক আছে, তাহলে মোট ডেবিট এইবার যোগ করব। 1,19,000, 9,000, 20,000, 3,000, 7,000, 2,000 যোগ করলে 1,60,000 হয় ডেবিট পাশের যোগফল। ক্রেডিট পাশের যোগফল 1 লাখ আর 60,000 যোগ করলে 1,60,000ই হবে। তো দুই পাশের যোগফল মিলে যাবে, দুই পাশের যোগফল কিন্তু মিলবে। যদি যোগফল না মিলে তাহলে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল হয়েছে বা হিসাবের ভুল হয়েছে। ঠিক আছে, রেওয়ামিলটা এই জন্যই তৈরি করা হয় যে ডেবিট বা ক্রেডিট মিলে কিনা। ডেবিট ক্রেডিট যদি মিলে যায় তাহলে হিসাব নির্ভুল রয়েছে। ঠিক আছে, কিছু এক্সেপশন বিষয় রয়েছে, কোন কোন ভুল থাকলেও রেওয়ামিল মিলে যায় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করছি, তোমরা ওই ক্লাসটা দেখে নিও। হ্যাঁ, কিন্তু আসল কথা হলো ডেবিট বা ক্রেডিট যদি মিলে যায় তাহলে রেওয়ামিল মিলে গেছে, এটা প্রাথমিকভাবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়, রেওয়ামিলের মূল উদ্দেশ্য। তাহলে 1 নম্বর উদাহরণটা খুব সহজ ছিল। 2 নম্বর উদাহরণটা একটু দেখব। কি বলা আছে? মেসার্স মুক্তা ট্রেডার্সের নিম্নলিখিত উদ্বৃত্ত সমূহ হতে 2025 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়ামিল তৈরি করো। তাইলে মেসার্স মুক্তা ট্রেডার্স, ঠিক আছে, এটা প্রতিষ্ঠানের নাম। 2025 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়ামিল প্রস্তুত করতে বলছে। প্রথমটা কি দেওয়া আছে? মূলধন। মূলধন দেওয়া আছে 60,000 টাকা, মালিকানা সত্ত্ব। আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট পাশে যায়, তাহলে এটা ক্রেডিট পাশে যাবে। মজুদ পণ্য 1/1/2025, তার মানে কি? এটা প্রারম্ভিক। বছরের শুরুতে থাকলে প্রারম্ভিক, বছরের শেষে থাকলে সমাপনী। হ্যাঁ, তাহলে মজুদ পণ্য প্রারম্ভিকটা যায় যদি না সমন্বিত ক্রয় লেখা থাকে, তাহলে এটা যেতে পারে, এটা আপাতত যেতে পারে, এটা ব্যয় হিসাবে ডেবিট দিকে ধরবো। বিক্রয়, এটা আয়, আয় হলে ক্রেডিটে যাবে। হ্যাঁ, তারপরে হলো কি আছে? গ্যাস ও পানি, এটা খরচ, এটা ব্যয়, এটা ডেবিটে যাবে। ভূমি ও দালান কোঠা, এটা স্থায়ী সম্পদ, সম্পদ হলে ডেবিটে। মজুরি খরচ, এটা ব্যয়, এটা ডেবিটে। প্রাপ্য হিসাব, এটি চলতি সম্পদ, এটা ডেবিটে যাবে।
কমিশন, শুধু কমিশন আছে। এই কমিশনটা প্রাপ্তি না প্রদান এই ধরনের কোথাও কিছু উল্লেখ নাই। প্রাপ্তি বা প্রদান যদি উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে কমিশনটা প্রদত্তই হয়েছে বা প্রদানই হয়েছে, তাহলে প্রদত্ত কমিশন হলো ব্যয়, এটা ডেবিটে যাবে। হ্যাঁ, যন্ত্রপাতি এটা স্থায়ী সম্পদ, এটা ডেবিটে যাবে। পরিবহন খরচ এটা ব্যয়, এটা ডেবিটে যাবে। এরপরে দেখো উত্তোলন। উত্তোলন হলো মালিকানা সত্ত্বকে হ্রাস করে। ঠিক আছে, কিছু আইটেম রয়েছে যেগুলা মানে বিপরীত হিসাব হয়ে যায়। যেমন মালিকানা সত্ত্ব তো সবসময় ক্রেডিট দিকে হয়, মালিকানা সত্ত্বকে হ্রাস করলে ডেবিট করতে হবে এরকম। তাহলে উত্তোলনটাও একটা মালিকানা সত্ত্বেরই কে হ্রাস করে, এই জন্য এটা ডেবিট হবে। ঠিক আছে, ব্যবসায়িক খরচ, খরচ হইলে ডেবিট। ঠিক আছে, নগদ তহবিল, এই নগদ তহবিল এটা প্রারম্ভিক না সমাপনী এই ধরনের উল্লেখ নাই। যদি প্রারম্ভিক থাকতো তাহলে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হইতো না। তো এটা নগদ তহবিল চলতি সম্পদ, এটা ডেবিটে যাবে। ব্যাংক জমা চলতি সম্পদ, এটাও ডেবিটে যাবে। ক্রয় এটা হলো ব্যয়। এখানে ক্রয়, শুধু ক্রয় লেখা আছে, সমন্বিত ক্রয় লেখা নাই, তাহলে এই মজুত পণ্যটা যাবে। হ্যাঁ, এখন যদি সমাপনী মজুত পণ্য থাকে তাহলে যাবে না। হ্যাঁ, দেখে তাহলে মজুত পণ্য ডেবিট দিকে যাবে, ক্রয়ও ডেবিট দিকে যাবে। কর ও বিকর এটা ব্যয়, এটা ডেবিট দিকে যাবে। আসবাবপত্র এটা স্থায়ী সম্পদ, এটা ডেবিট দিকে যাবে। প্রাপ্য বিল এটি চলতি সম্পদ, এটা ডেবিট দিকে যাবে। ব্যাংক জমা দেখো 1/1/2025 দেওয়া আছে। ব্যাংক জমা হলো 1/1/2025, তার মানে এটি প্রারম্ভিক ব্যাংক জমা, এটা যাবে না। প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, সমাপনী মজুত পণ্য এগুলো যায় না, তাহলে এটা যাবে না। মজুত পণ্য 31/12/2025 এটি সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্যও যাবে না, এটাও যাবে না। হ্যাঁ, এটাও মিলে যাবে না। এরপরে দেখো অবচয় খরচ, এটা ব্যয়, এটা ডেবিট দিকে যাবে। ভাড়া প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি হলে আয় হয়, এটা ক্রেডিট দিকে যাবে। বেতন খরচ, এটা খরচ উল্লেখ করে দিয়েছে, এটা ব্যয়, এটা ডেবিট দিকে যাবে। বিমা সেলামি এটাও একটা ব্যয়, এটা ডেবিট দিকে যাবে। আন্তঃফেরত এটা কি বিক্রয়কে হ্রাস করে, বিক্রয়কে হ্রাস করে, তাহলে বিক্রয় তো ডেবিট ক্রেডিট হয়, আন্তঃফেরত তাইলে ডেবিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা বিপরীত হিসাব ধরে এটা বিক্রয় যেহেতু ডেবিট, বিক্রয় ফেরত বা আন্তঃফেরত একই জিনিস, আন্তঃফেরত তখন বিক্রয় যেহেতু ক্রেডিট, আন্তঃফেরত তখন ডেবিট হবে। প্রদেয় বিল এটা হলো দায়, চলতি দায়, দায় হলেই ক্রেডিট। ঠিক আছে, দায় হলেই ক্রেডিট। তারপরে প্রদেয় হিসাব এটিও চলতি দায়, এটা ক্রেডিট। বহি ফেরত, বহি ফেরত আর ক্রয় ফেরত একই কথা। ক্রয় কোন দিকে যায়, ডেবিট দিকে, তাহলে তার ফেরত ক্রেডিট দিকে যাবে। তাহলে বহি ফেরত বিপরীত দিকে যাবে, তাইলে ক্রেডিট ক্রেডিট হবে। বহি ফেরত বা ক্রয় ফেরত একই জিনিস, তাহলে ক্রেডিট হবে। ব্যাংক চার্জ এটা হলো ব্যয়, এটা ডেবিটে হবে। বাট্টা প্রাপ্তি এটা হলো আয়, এটা ক্রেডিটে যাবে। তাহলে ডেবিট ক্রেডিট আমরা কিন্তু নির্ণয় করে ফেললাম। এইবার আমরা জাস্ট এখানে কয়টা আইটেম যাবে না, দুইটা, এই দুইটা ব্যাংক জমা আর হলো মজুত পণ্য, এই দুইটা ব্যতীত আর সকল আইটেমগুলাই যাবে, একদম মূলধন থেকে শুরু হবে। আমরা সবগুলাই এখানে বসাই দিই। দেখো মেসার্স মুক্তা ট্রেডার্স, রেওয়া মিল 31 ডিসেম্বর 2025। ঠিক আছে, তাহলে ক্রমিক নং হিসাবে শিরোনাম খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। মূলধন কোথায় যাবে, মালিকানা সত্ত্ব ক্রেডিট দিকে 60,000 টাকা। মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য যাবে, এটা ব্যয়, এটা কোথায় যাবে, ডেবিট দিকে। বিক্রয় আয় এটা 81,200 টাকা ক্রেডিট দিকে যাবে। গ্যাস ও পানি বিল, গ্যাস ও পানির বিল বা খরচ এগুলো এটা ব্যয়, এটা ডেবিট দিকে যাবে। হ্যাঁ, ভূমি ও দালান কোটা এটা স্থায়ী সম্পদ, ডেবিট দিকে যাবে 20,000 টাকা। মজুরি খরচ এটা ব্যয়, এটা ডেবিট দিকে যাবে। প্রাপ্য হিসাব এটি চলতি সম্পদ, এটা ডেবিট দিকে যাবে। হ্যাঁ, কমিশন, কমিশনটা এটা শুধু কমিশন লেখা আছে, তাইলে এটা প্রদত্ত কমিশন, এটা ব্যয়, ডেবিট দিকে যাবে। যন্ত্রপাতি এটা স্থায়ী সম্পদ, এটা ডেবিট দিকে যাবে। পরিবহন খরচ এটা ব্যয়, এটা ডেবিট দিকে যাবে। উত্তোলন এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করেছে, মালিকানা সত্ত্ব বা মূলধন যেহেতু ক্রেডিট, উত্তোলন তার বিপরীত হবে, ডেবিট হবে। ঠিক আছে, তাইলে এটা ডেবিট হিসাবে আসবে। ব্যবসায়িক খরচ এটা ডেবিট। নগদ তহবিল এটা সম্পদ, চলতি সম্পদ, এটা ডেবিট দিকে আসবে। ব্যাংক জমা এটাও চলতি সম্পদ, ডেবিট দিকে আসবে। ক্রয় এটি ব্যয়, এটা ডেবিট দিকে আসবে। কর ও বিকর এটা ব্যয়, এটা ডেবিট দিকে আসবে। আসবাবপত্র এটা স্থায়ী সম্পদ, ডেবিট দিকে আসবে। প্রাপ্য বিল চলতি সম্পদ, এটা ডেবিট দিকে আসবে। অবচয় এটা ব্যয়, এটা ডেবিট দিকে আসবে। অবচয় কোনগুলা, যেমন কোনো স্থায়ী সম্পদ ব্যবহার জনিত যে মূল্য হ্রাস পায় সেটাকে অবচয় বলে। হ্যাঁ, অবচয় হলো একটা অনগদ লেনদেন, বাট এটা খরচ। হ্যাঁ, এটা খরচ, তাইলে এটা ব্যয় হলে ডেবিট দিকে। ভাড়া প্রাপ্তি এটা আয়, এটা ক্রেডিট দিকে 430 টাকা বসবে। বেতন খরচ এটা ব্যয় 4,300 টাকা, এটা ডেবিট দিকে বসবে। বিমা সেলামি খরচ এটা ব্যয়, এটা ডেবিট দিকে বসবে।
আন্তঃফেরত, আন্তঃফেরত হলো বিক্রয় ফেরতের অপর নাম। বিক্রয় যদি ক্রেডিট হয় তার ফেরত ডেবিট হবে, ঠিক আছে, বিপরীত দিকে হবে, তাহলে বিক্রয়কে হ্রাস করেছে, তাহলে এটা ডেবিট হবে 490 টাকা। প্রদেয় বিল, এটা চলতি দায়, এটা ক্রেডিট হবে। প্রদেয় হিসাবে এটি চলতি দায়, এটা ক্রেডিট হবে। বহি ফেরত আর ক্রয় ফেরত একই জিনিস, ক্রয় যদি ডেবিট হয় তার ফেরত অবশ্যই ক্রেডিট হবে, তাহলে বহি ফেরত 6400 টাকা, এটা ক্রেডিট। ব্যাংক চার্জ, এটা ব্যয় 3370 টাকা, এটা ডেবিট হবে। বাট্টা প্রাপ্তি, এটা আয় 120 টাকা, এটা ডেবিট হবে। তাহলে দেখো, খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই যে ব্যাংক জমা 1/1/2025, এইটি 6700 টাকা, এটা আসে নাই। মজুত পণ্য 31/12/2025 19400 টাকা, এটাও আসে নাই। কেন আসে নাই? কারণ প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, সমাপনী মজুত পণ্য, এগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে এখন আমার পোস্টিং দেওয়া শেষ, এবার ডেবিটগুলো যোগ করব। টোটাল ডেবিট কি আছে? 16400, 840, 20000, 18490, 35800, 1470, 10270, 3370, 2480, 990, 800, তারপরে হলো 5260, 32160, 840, 1250, 1470, 1410, 4300, 1060, 490 আর 3370, টোটাল হলো 1,62,520 টাকা। এটা ডেবিট দিকে যোগফল। এবার ক্রেডিট দিকে যোগফল করব। ক্রেডিট দিকে প্রথমে আছে কি 60,000, 81,200, 430, 4000, 10,370, 6,400, 120, সবগুলো যোগ করলে 1,62,520। তাহলে ডেবিট পাশেও 1,62,520, ক্রেডিট পাশেও 1,62,520, তাহলে 520। তাহলে দুই পাশে ডেবিট ক্রেডিটটা মিলে গেছে। তো ডেবিট ক্রেডিট মিলে গেছে মানে আমাদের রেওয়া মিল মিলে গেছে। রেওয়া মিলে কিন্তু আরেকটি সুবিধা আছে, ডেবিট ক্রেডিট যোগফল যদি মিলে যায় তাহলে খুশি, আমাদের মিলে গেছে, ঠিক আছে, এটা কিন্তু মিলে গেছে। আর যদি কখনো গড়মিল হয় তাহলে কত টাকা গড়মিল হয়েছে এটা দেখবা। সাপোজ মনে করো যে এখানে কি আছে 1,62,520 টাকা, এই পাশে কি আছে যে এখানে কম আছে 1,00,000, মনে করো 1,54,520 টাকা, তার মানে 8,000 টাকা কম আছে, তাই না? এই কম আছে মানে কি, এই 8,000-কে 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করে দেখবা এই কোয়ালিটি 8,000-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4,000। এই 4,000-এ কোনো আইটেম আছে কিনা দেখো, খুঁজে খুঁজে দেখবা 4,000-এ প্রদেয় বিল আছে, তাহলে প্রদেয় বিল এখানে বাদ পড়েছে, ঠিক আছে, এটা দেখতে পারো, ঠিক আছে। এইভাবে তুমি দেখতে পারো যে আসলে দুই পাশে যে গড় মিল কত টাকা রয়েছে, সেই গড় মিলের অ্যামাউন্টটা তুমি খুঁজে বের করতে পারো ইজিলি। খুঁজে বের করলে তুমি খুব সহজে বের করে নিতে পারবা, ঠিক আছে। তো এখানে আরেকটি টিপস দিয়ে রাখি, যদি রেওয়া মিলটা না মিলে, ডেবিট ক্রেডিটের যোগফল যদি না মিলে, প্রথমে কাজ হলো তোমার ডেবিট ক্রেডিটগুলো আবার চেক করে নেওয়া, অর্থাৎ ডেবিট হওয়ার কথা কিন্তু ক্রেডিট করে ফেলছো, বা ক্রেডিট হওয়ার কথা ডেবিট করে ফেলছো, এরকম কোনো ভুল করেছো কিনা এটা আগে প্রথমে দেখে নিবা। তারপরে হিসাবগুলো ঠিক মতো পোস্টিং দিয়েছো কিনা। ডেবিট ক্রেডিট ঠিকই লিখেছো বাট একটি হিসাব লেখো নাই, তাহলে হিসাবগুলো আগে কাউন্টিং করে নেবা, টোটাল কতগুলো হিসাব রয়েছে এটাও দেখে নেবা। সব কিছু দেখার পরে যদি গড়মিল থেকে যায় তাহলে অনিশ্চিত হিসাব দিয়ে মিল করে দিতে হবে। ডেবিট এবং ক্রেডিট কিন্তু অবশ্যই মিল করতে হবে। আর অনিশ্চিত হিসাব হবে যেই পাশে যত টাকা কম হবে তত টাকা লিখেও অনিশ্চিত হিসাব লিখতে হবে। ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ছিল তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 1 আর 2 এর রেওয়া মিলের সমাধান। আশা রাখি তোমরা এই সমাধান থেকে, বিশেষ করে 2 নম্বরে যে কনফিউশন আইটেমগুলো ছিল সেগুলো থেকে তোমরা ক্লিয়ার হতে পেরেছো এবং রেওয়া মিল সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।